রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনাটা ঘটে 1967 থেকে 70 সনের দিকে আমার দাদার সাথে। আমাদের দাদার বাড়ি ছিল পটুয়াখালী জেলায়, এবং সেই জেলাকে নিয়ে পায়রা বন্দরের এক প্রান্তে আমার দাদার বাড়ি, আরেক প্রান্তে ছিল আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার দাদির বাবার বাড়ি। তো আমার দাদি তার বাবার বাড়িতে অনেক জমি পান, সেগুলো আমার দাদা নিজে এই পার থেকে কামলা নিয়ে যে নৌকায় করে যে ওই পাশে ওই পারে যে হাল চাষ করতেন। তখন সময়টা ছিল ভাদ্র মাস। একদিন আমার দাদা নদীর ওই পারে যাবেন জমিতে ধানের বীজ রোপণ করতে, কিন্তু হঠাৎ কোনো মজুরি বা কামলা পেলেন না। তখন আমার দাদা কোনো লোক না পেয়ে আমার মেজো চাচাকে নিয়ে যাবেন ঠিক করেন। তখন আমার মেজো চাচা করতেন মাদ্রাসায়। একটা নৌকা ভর্তি ধানের বীজ তুললেন এবং সন্ধ্যা রাতে বললেন রাত ঠিক 2টার দিকে তারা রওনা হবেন, কারণ পায়রা নদীটা নাকি হাতের দাঁড় বেয়েই পাড়ি দিতে হবে অনেক পথ। যথাযথভাবে তারা রাত 2টার দিকে নৌকা নিয়ে রওনা দেন, এবং যখন তারা ঠিক পায়রা নদীর মাঝামাঝি স্থানে গেলেন, তখন আমার দাদা লক্ষ্য করলেন যে নৌকা থেকে রাতের আধারে কারা যেন ধানের বীজ নদীতে ফেলছেন এবং এক বিকট আওয়াজ করছেন। আমার দাদা চাচা বোঝার আর বাকি থাকলো না। ঠিক তখন আমার চাচা তার পাঞ্জাবির কাপড়ের এক কোনার টুকরা হাতে নিলেন এবং কোরআনের কিছু আয়াত পরে ফু দিয়ে নৌকার সাথে গিট দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পর দুজন সাদা পাঞ্জাবি পরা হুজুর আসেন এবং করুণ কণ্ঠে বললেন, হুজুর, আমরা ভুল করেছি, বুঝতে পারিনি, আপনাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার চাচা বললেন, যে অপরাধ করেছেন এর বিচার আমি বোতলে ঢুকিয়ে করব। এরপরে ওই লোক দুটা বলে, আপনারা যা বলবেন তাই করব, যেই শাস্তি দেবেন মাথা পেতে নেব, দয়া করে বোতলে ঢোকাবেন না। এমন সময় আমার দাদা বললেন, একটা সুযোগ দিতে পারি, ধানের বীজগুলো ভোর হওয়ার আগেই জমিতে রোপণ করে দাও, তাহলে তোমাদের আমরা ছেড়ে দেব, নাহলে অযথায় কোনো ধরনের তর্ক করবো না। তো ওনারা যথাযথভাবে রাজি হন এবং ওই জমির কাছে পৌঁছানোর আগেই সব জমি রোপণ হয়ে যায় বলে তারা আশ্বস্ত করেন। তারা যখন লক্ষ্য করেন যে তাদের নৌকা থেকে এক এক করে বীজের সংখ্যা কমছে, ঠিক তাদের জমির কাছে পৌঁছানোর আগেই জমি রোপণ হয়ে গেছে। তাদের যাবার শেষ সময় তারা আমার দাদার কাছে ওই জিনগুলো একটা আবদার করেছিল যে এলাকায় সব গরিবদেরকে একটা খাসি বিলিয়ে দিতে হবে। দাদা ঠিক সময় মতো তাদের কথা রাখেন। এরপর প্রায় সময় আমার দাদার সাথে দেখা করতে আসতেন। আমার দাদা 1972 সালে মারা যান। এরপর এই ঘটনাটা আমার ওই চাচার কাছ থেকেই আমরা শুনেছি, যারা এখনো বেঁচে আছেন। এই ছিল ঘটনা। অন্ধকার করে ফেলুন চারপাশ, কারণ এখন যে ঘটনাগুলো আমরা শেয়ার করতে যাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এই অন্ধকার জগৎটাতে কিছুক্ষণের জন্য আলোর প্রবেশ করবেন না। আলোর প্রবেশ হলেই মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সুতরাং লাইনের সাথে সাথেও আমাদের 4G মনোযোগ দরকার। ঘটনায় চলে যাচ্ছি, দেরি করছে না এক মুহূর্ত। যারা শুনছেন এবং শুনবেন তারা দয়া করে শেয়ার করে ফেলুন আমাদের চ্যানেলের লিঙ্কটি। তো সেবার যে ঘটনাটা আমি এখন শেয়ার করব, সেই বারটা ছিল অনেকটা শীতকালের মতো, এবং এটা 90s-এর ঘটনা। তো সেবার রমজান মাস চলছে এবং মসজিদের ইতেকাফে রেফায়েত ভাই ইতেকাফে থাকা অবস্থায় তিনি তেমন কথা বলেন না, অ্যাকচুয়ালি কেউই কথা বলেন না। ইবাদত সারাক্ষণ তিনি করতেন। 10 দিন, শেষের 10 দিন, নাজাতের 10 দিন তিনি প্রায় সময় মসজিদে কাটাতেন। তো বাড়ি থেকে খাবার পাঠালে সে খাবার তিনি নিয়ে রাখতেন, এবং এতটুকুই। আর হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে এক বাসা থেকে না পুরা ইতেকাফে থাকা অবস্থায় যে কজন লোক ছিল প্লাস ওই মুহূর্তে মসজিদের জামাত ছিল, সবার জন্য খাবার পাঠিয়েছেন। তো সবাই খেয়ে দিয়ে সেদিন ঘুমিয়ে যায়। তো পরদিন ওই যেই বাড়ি থেকে খাবার আসে সেদিন সেই লোক পরের দিন মসজিদে এসে রেফায়েত ভাইয়ের মাধ্যমের কথা জানতে পারেন। তো তাকে নক করার অনেক চেষ্টা করে, কিন্তু রমজানের শেষ 10 দিন তিনি তেমন কথাবার্তা মানুষের সাথে বলবার না করার কারণে সেই লোক রেফাত ভাইয়ের সাথে কথা বলতে ব্যর্থ হয়। তো সেই রেফাত ভাই হুজুরকে জানিয়ে দেন যে উনি ঈদের পর
সবার সাথে এই ব্যাপারে ওনার সাথে দেখা করবে এবং ওনার সাথে কথা বলবে। এক লোক আসে তার মেয়ের ব্যাপারে কথা বলতে। তো যেই লোকটা বলেছিলাম, যে লোকটা খাবার পাঠিয়েছে, সেই লোকটাই আসলে রিফাত ভাইয়ের সাথে দেখা করতে আসে। তো স্যার মেয়ের কথা বলে যায়, হুজুরকে বলে যায় যে আমি আমার মেয়ের ব্যাপারে হুজুরের সাথে কথা বলবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। তো পরে রেফাত ভাইকে হুজুরই মনে করিয়ে দেয় যে উনি তো আপনার কাছে আসছিল, আপনি কি একবার দেখা করবেন কিনা। তো রেফাত ভাই বলে যে ঠিক আছে, আমি যাবো একদিন। তো রেফাত ভাইকে নিয়ে পরের দিন সকালবেলা রেফাত ভাই বলেছেন যে আমরা জোহরের পরে রওনা দিব। ঠিক জোহরের পরে রওনা দেয়। তো ওই মেয়েদের বাড়ি হচ্ছে পুরান ঢাকায়। বাড়ির বর্ণনাটা এরকম করে দিতে হয় যে বাড়িটা 3 তালা এবং পুরাতন একটা ছাপ আছে বাড়ির ভিতরে। রেফাত ভাই দেখলেন যে পুরা বাড়িটা ছিমছাম, একটা ছমছমে মানে থমথমে একটা বাড়ি। বাড়িটা ঢুকতেই, প্রবেশ করতেই বাড়িটার ভেতরে রেফাত ভাই ঢুকেই ডান দিকে বেশ বড় সড়ো একটা দোলনা দেখতে পান এবং এই দোলনার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে রেফাত ভাই বসে থাকতে দেখেন, খেলতে দেখেন। তো রেফাত ভাই জিজ্ঞেস করলেন এই দোলনাটা কবে থেকে এখানে। তো এই দোলনার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই যে লোকটা তার সাথে ছিল সেই লোকটা বলে এই দোলনার কথা কেন জিজ্ঞেস করলেন। বলে এই দোলনাতে আচ্ছা ঠিক বাদ দেন, পরে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। তো দোলনাটা এখানে কতদিন যাবত। বলে দোলনাটা তো এখানে আমরা যেদিন বাসা বানিয়েছি সেদিনের মানে আমার বাসা নিয়েছি প্রায় 15 বছর ধরে এই দোলনাটা এখানে। বলে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো রেফাত ভাই দেখতে পাচ্ছিলেন সেই ছোট্ট বাচ্চাটাকে দোলনায় দুলছে, আর যিনি সাথে ছিলেন তিনি দেখতে পাচ্ছিলেন না। তার মানে আপনারা বুঝতে পারছেন যে রেফাত ভাই যে এন্টিটি দেখছিলেন সেটা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। সেই সেম বাচ্চাটা সিঁড়ির কামরায় বসে আছে, পুতুল নিয়ে খেলছে। রেফাত ভাইয়ের দিকে তাকায়, ছোট্ট করে খুবই সুন্দর করে একটা মুচকি হাসি দেয়। রেফাত ভাইও মুচকি হাসি দিয়ে উপরে উঠতে থাকে। রেফাত ভাই বুঝে যাচ্ছিল যে বিপদ হতে পারে, তাই রেফাত ভাইকে ওই সময় ওই মুহূর্তে উপস্থিত ওস্তাদ সাবধান করে দেয় এবং শরীর বন্ধ করে ফেলতে বলে। রেফাত ভাই সাথে সাথে শরীর বন্ধ করে ফেলেন, ইশারার মাধ্যমে শরীর বন্ধ হয়ে যায়। রেফাত ভাই ওনাকে বললেন যে ঠিক আছে চলেন, আমি আপনাদের বাসায় যাব। তো তখনও উনি বলেন নাই যে বাসার কন্ডিশনটা কি। তো তাদের বাসায় তিনি দোতলায় ওঠেন। তাদের বাসায় ঢুকতেই সোজাসুজি বিশাল বড় বাসা এবং একটা বারান্দা দিয়ে তাদের এন্ট্রি হয়। কিন্তু এত বড় লম্বা বারান্দা, রেফাত ভাই ওই বারান্দা দিয়ে ক্রস করে তাদের ড্রয়িং রুমে যেয়ে বসেন। বসতেই তিনি বলেন যে আমার ওই লোকটা বলছিলেন যে আমার আসলে স্ত্রীর অবস্থাটা খুবই খারাপ, কয়েকদিন আগে সাডেনলি স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর ডান পাশটা অবশ হয়ে যায়। আসলে চারিপাশে খুবই টেনশনের মধ্যে আছি। আমার মেয়েটার অবস্থাটা খুবই খারাপ। আমার মেয়েটা দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা অসুস্থ হয়ে যায়। কিভাবে আমরা ডিসক্রাইব করবো সেটা জানি না। তবে আপনি কি একবার আমাদের বাসাটা ঘুরে দেখবেন? আমরা যদি বাসার মধ্যে, উনি বলছিলেন যে আমরা যদি বাসার মধ্যে হাঁটা চলাফেরা করি, সারাক্ষণ পাখির কিচিরমিচির শব্দ শুনতে থাকি, রাতের বেলা পেঁচার শব্দ শুনতে থাকি, কিন্তু এই ধরনের কোনো পাখি বা পেঁচা এখানে থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ, কবুতর আমাদের বাড়ির কার্নিশে, জানালার উপরের কার্নিশে কিছু কবুতরের বাসা আছে, কিন্তু কবুতরের শব্দ তো আমরা সবাই চিনি। কিন্তু এইখানে পাখির কিচিরমিচির শব্দ, রাত 12টা-1টার দিকে আমাদের রুম থেকে কাকের শব্দ আসে, কাক ডাকার শব্দ। তো উনি রেফাত ভাই ওনার কথা তেমন গুরুত্ব দিচ্ছিলেন না। রেফাত ভাই দেখলেন যে নিচের সেই বাচ্চাটা তাদের বাথরুমের দরজার সামনে বসে আছে এবং দরজার সামনে বসে চুপ করে খেলছে একটা বাচ্চা যার বয়স হায়েস্ট 2 বছর হবে। তো রেফাত ভাই বলেন আপনার মেয়ের রুম কোনটা? তো রেফাত ভাই ভেতরে ঢুকে মেয়েটার সাথে দেখা করে। মেয়েটাকে দেখে রেফাত ভাই সালাম দেয়। সালাম দিলে মেয়েটা রেফাত ভাইয়ের দিকে তাকায়, একটা হাসি দেয় এবং ওয়ালাইকুম আসসালাম বলে আবার মেয়েটা মাথা নিচু করে। রোদ পোহাচ্ছিল ওই মুহূর্তে, রোদ পোহাচ্ছিল, হালকা রোদ পড়ছিল সেই জায়গায়, সে তার সব সামনে বসেছিল। তো রেফাত ভাই সেই রুম থেকে বেরিয়ে আসে। তখন ওই লোককে জিজ্ঞেস করে ভাই এবার বল, ঘটনা বলেন, আমি আসলে ঘটনা শুনবো, তার পরবর্তী সময় স্টেপ নেব। তো রেফাত ভাইকে উনি বলেন যে আমার মেয়েটার বয়স তো আপনি দেখতেই পাচ্ছেন, মেয়েটার বিয়ের কথাবার্তা চলছিল, মেয়েটার পড়াশোনা করে নাই, তো আমরা চিন্তা করি মেয়েটার বিয়ে দিয়ে দিব। মেয়েটাকে কয়েকটা ছেলে দেখাচ্ছিলাম, তো এই ঘটনাটা প্রায় 1 বছর যাবত তার মেয়ের সাথে ঘটছিল। তো তিনি বলেন যে মেয়েটাকে প্রায় সময় ছেলে দেখাতাম, প্রথম না করতো। তো আমরা প্রথম না করার কারণে ভাবছিলাম যে মেয়ের কি কোনো পছন্দ আছে কিনা, কিন্তু মেয়েটা কখনো মন খুলে কিছু বলেনি যে তার পছন্দ আছে।
আমরা দেখাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো পছন্দ হচ্ছে না কিছু একটা। শেষ যে ছেলেটাকে আমরা দেখালাম সেটা মনে হয় 7টা না 8 নম্বর ছেলে। মানে এর মধ্যে আগে অনেকগুলো ছেলে দেখেছে, কিন্তু মেয়েটা কিছুতেই সামনে যেয়ে নাকি বসছিল না। আর সামনে যে একজনের সামনে বসেছে, ওর সামনেই বমি করে দিয়েছে, যার ফলে পরবর্তী সময় সেখানে কোনো ধরনের কথাবার্তা হয়নি। কয়েকদিন আগে, মাস 2 আগে, মেয়েটা যেদিন তার ওই ছেলে দেখতে আসে, লোকজন আসে তাদের বাসায়, যেদিন আসবে সেদিন দুপুরবেলা দাওয়াত ছিল। তো দুপুরবেলা আসার পর মেয়েটা যে রুমে ছিল, রুমের থেকে কয়েকজন মহিলা ছিল সেই রুমে, তাদেরকে বের করে দিয়ে সে স্যাভলনের টিউব দিয়ে তার হাত পা কেটে ফেলে। সেই হাত পা থেকে কাটা রক্তগুলো সে নিজের থেকে নিজেই চুষতে থাকে এবং ওই রক্ত বন্ধ হচ্ছিল না। সে তখনকার স্যাভলনের টিউবগুলো ছিল স্টিলের, মানে মেটালের তৈরি। তো সেটা কাটার পরে ধারালো জিনিস ছিল, সে তার গলার মধ্যে পোঁচ দিলে সেই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়। সেদিন ছেলেদের ফ্যামিলির লোকজন খুব ভয় পেয়ে যায়, কারণ মেয়েটা ওই মুহূর্তের আচরণ খুব খারাপ অবস্থার দিকে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর সকালবেলা মেয়েটা ঠিক হয়। মেয়েটা ঠিক হওয়ার পর মেয়েটাকে জিজ্ঞেস করা হয় যে বাবা তুমি কি হয়েছে, এরকম সমস্যা কেন? তো তখন মেয়েটা বলে যে আমি বহুদিন যাবত অনেক স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখার সময় আমার কাছে কে জানি ফিস ফিস করে অনেক কথা বলতো। তো বোঝাই যাচ্ছে যে এটা একটা সিজোফ্রেনিয়ার কেস, কিন্তু মেয়েটার স্বপ্নে যা দেখতো তা অকল্পনীয়। মেয়েটা প্রায় সময় স্বপ্নে দেখতো যে প্রথম দিন তিনি যখন প্রথম স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার দিন রাতের বেলা যখন তার ঘুম ভাঙে, তিনি উপলব্ধি করতে পারছিলেন নাকি তার রুমের মধ্যে একজন দাঁড়িয়ে আছে এবং তার সাথে একটা বাচ্চা কোলে। এটা তিনি ওই দিন থেকে দেখা শুরু করেন। 1 বছরের মধ্যে একদম শুরুর দিকে যখন প্রথম তিনি অসুস্থ বোধ করতেন নিজের সাথে নিজেই। তো সেই মহিলার, এই আপুটার নাম হচ্ছে মার্জিয়া। তো সেই আপুটার যখন বিয়ের কথাবার্তা চলছিল, তো তখন এরকম অবস্থা ছিল যে তিনি স্বপ্নে যেদিন দেখেন, প্রথম দিন স্বপ্নে দেখেন যে তিনি বারান্দায় বসে আছেন। বারান্দায় মাটিতে বসে হাঁটু উঁচু করে তিনি প্লেটের মধ্যে থেকে কিছু একটা জিনিস খাচ্ছেন। তো সেটা ভাত ছিল না, সেটা ছিল ম্যাগট। ম্যাগট বলতে লাশ পচে গেলে যে পোকাটা উঠে, সেটা সে না তিনি প্লেটের মধ্যে খাচ্ছিল। আর সেটা খাওয়ার কারণে তার মুখ থেকে অনেক রক্ত পড়ছিল এবং এই রক্তটা তার সারা শরীর বেয়ে পড়ছে। এটা তার প্রথম দিনের স্বপ্ন ছিল। পরের দিন যখন তার মাকে তিনি বিষয়টা জানান যে আমি পোকা খেতে দেখেছি, তার মা তেমন একটা গুরুত্ব দেয়নি। এর পরবর্তী সময় সে প্রায় সময় এরকম বাসার মধ্যে কাউকে না কাউকে ফিল করত, আর জানালার মধ্যে তার সাথে একটা ছোট বাচ্চা দেখা করতে আসতো। সে প্রায় সময় বলতো যে গতকালকে রাত্রে বাচ্চাটা আসছিল, ওর সাথে আমি অনেকক্ষণ খেলেছি। একদিন তার বাবা এই জিনিসটা বিশ্বাস করতে না পেরে রুমের মধ্যে রাত্রে 2টার দিকে যায় যে তার মেয়ে কি করছে দেখার জন্য। তো রুমের দরজা বাইরে থেকে লক থাকবার কারণে তাদের এই বারান্দা থেকে পাশের বারান্দাটা ইজিলি দেখা যাচ্ছিল। তো তিনি বারান্দা থেকে বারান্দা দিয়ে দেখেন তার মেয়ে আসলেই বারান্দার মধ্যে কার সাথে যিনি হাততালি দিয়ে খেলছে, কিন্তু সাথে ওই কেউ ছিল না। ওই মুহূর্তে পুরো বারান্দা খালি ছিল। তো এর পর দিন থেকেই প্রায় সময় মেয়েটা বলতো, তার মেয়ে বলতো যে আমি রাত্রেবেলা আমার একসাথে একটা বাচ্চা এসে খেলে, আমি প্রতিদিন রাত্রেবেলা বাচ্চাটাকে দেখি, আমি জানি না এটা কার বাচ্চা, কিভাবে আসছে সেই বাচ্চা, এই বাচ্চাটা এসে খেলে এবং আমাকে স্বপ্নে প্রায় সময় বাচ্চাটা আদর করে, বাচ্চাটা আমার সাথে ঘুমায়। সকালবেলা উঠলে আমি আর বাচ্চাটাকে দেখি না। তো এটা তার বাবা মাকে প্রথম বলে, সে তেমন একটা তারা গুরুত্ব দেয় না। এই বিয়ের কথাবার্তা চলার 5-6 মাস আগের থেকে তিনি একটা জিনিস শুরু করেন। এটা হচ্ছে সন্ধ্যার পর থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। আগে যা একটু হচ্ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে সেটা আরো ঘনীভূত হয়, আরো কড়া, আরো গাঢ় হয়ে যায়। সেই আপুটা করতে হচ্ছে লিপস্টিক পুরা দেয়ালের মধ্যে একটা ছবি আঁকতো, অবয়বের ছবি আঁকতো, দেয়ালের মধ্যে একটা ছোট বাচ্চার ছবি আঁকতো, একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়েছে সেটার ছবি আঁকতো, আয়নার মধ্যে তাকিয়ে একা একা হাসতো, আয়নার মধ্যে লিপস্টিক দিয়ে আয়নায় ছবি আঁকতো, দেয়ালের মধ্যে আঁকতো, আর সকালবেলা বসে বসে কাঁদতো এবং তার মাকে বলতো সবাইকে যে কি কি দেখেছেন জানাতো। সে জানাতো, কিন্তু সবাই প্রথম বিশ্বাস করে নেই এবং সেটা তারা মনে করেছে নাটক করতেছে, মনে হয় যে বিয়ে দেওয়ার কথাবার্তা বলতেছে, যেন আমাদেরকে ভয় দেখাচ্ছে বা সামথিং।
যখন সে আস্তে আস্তে নিজের ক্ষতি নিজেই করা শুরু করলো, তখনই সবার মাথায় টনক নড়ে। এই বিয়েটার আগেই যখন আরো একটা পাত্র দেখাচ্ছিল, তার আগের দিন রাতের বেলা তিনি ওড়না পেঁচিয়ে যায় বাসার সিলিং এ ফ্যানের সাথে। সেই সিলিং ফ্যান নিয়ে তিনি পড়ে যান এবং ঘাড়ে বেশ আঘাত পান, এবং বেশ আঘাত পাওয়ার পর প্রায় 1 মাসের মতো হাসপাতালে, মানে বাংলার বাসায় রেস্ট নিয়েছিলেন তিনি। এবং এই মেয়েটা প্রায় সময়, এই মার্জিয়া আপু প্রায় সময় স্বপ্নের মধ্যে এই জিনিসগুলো দেখতেন, এবং যেটার কারণে পরবর্তী দিনগুলোতে তার ডিপ্রেশনে ম্যাক্সিমাম টাইমে ভুগতেন এবং বলতেন যে আমার কানের মধ্যে জানি কি জানি কথা বলছে, আমি এটা করব না। এবং নিজে যে জিনিসটা বলতেন সেই জিনিসটা করার লাগতো তার। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার বাবা রাতের বেলা ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। ঘুম ভাঙার পর বাথরুম থেকে ব্যাক করার পরে তার বাবা দেখলো যে তার মেয়ের দরজাটা খোলা। তো ড্রয়িং রুম পেরিয়ে সেই মেয়ের দরজাটাকে তিনি পেয়ে যান। তো দরজার সামনে আসতেই দেখেন যে তার মেয়ে তার রুমের মধ্যে নাই। বারান্দার মধ্যে মেয়েটা একটা দা দিয়ে মাটির উপরে কোপাচ্ছে, জোরে জোরে মাটির উপরে কোপাচ্ছে। এটা দেখার পর সে জোরে চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর তার মেয়ের দিকে তাকায়। তিনি দেখেন তার মেয়েটা মুখের মধ্যে কোনো ধরনের চোখ, নাক, কান কিছুই নাই, সিম্পল একটা মুখ। তিনি এটা দেখার পর সাথে সাথে সেখানে পড়ে যান। পরদিন সবাই তাকে উদ্ধার করে এবং তাকে বলতে থাকে যে ঘটনাটা কি। তখন বলে যে আমার মেয়ের মধ্যে আমি এই জিনিসগুলো দেখছি, এটার কি ঘটনা আমি জানি না। তো পরবর্তী সময় তিনি এই জিনিসটা তার একজন হুজুরকে যে জানায়, তাদের এলাকার একজন হুজুরকে জানায়। সেই হুজুর তাকে বলেন যে আপনার যে কন্ডিশন, আপনার মেয়ের যে কন্ডিশন, তাতে আপনাদের বাসায় আমলের খুব অভাব। আপনারা বাসার সবাই নামাজ কালাম পড়েন। এই পানিটা দিচ্ছি, পানিটা সন্ধ্যার সময় মাগরিবের আজান দেওয়ার পরপরই এই পানিটা ছিটাবেন এবং সাথে সাথে হাততালি দিবেন 3টা বাড়ির চার কোনায় যে। তো উনি যে এগুলো সেগুলা রেগুলারলি করছিলেন, প্রতিদিন করছিলেন। কিন্তু 2-3 দিন পরপরই দেখা যেত তার মেয়ে এরকম করে রাতের বেলা জোরে জোরে চিৎকার দিয়ে উঠতো। তারা রুমে যেত, দেখতো যে তার হাত কেটে ফেলেছে, নইলে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। পরের দিন সকালবেলা জানা যেত যে তিনি রাতের বেলা কি দেখেছেন, এবং প্রায় সময় তিনি এই কথাগুলোই বলছিলেন যে রাতের বেলা তিনি এসব দেখতেন। তো রেফাত ভাই বলেন যে ঠিক আছে, যেহেতু সে নিজের কথা নিজেই, সে নিজের ক্ষতি নিজে করছিল, তো উনি বলছিলেন যে দেখেন শুধুমাত্র ক্ষতি না, উনি এই পর্যন্ত যে কয়টা ছেলে ছিল, লাস্ট ছেলেটা পরে আর বিয়ের কথাবার্তায় নক করে নাই, তারা খুব বেশ ভয় পেয়ে যায়। তাদের আবার লঞ্চের ব্যবসা, সেটার অবস্থা খুব খারাপ, এবং এই মেয়েটার জন্য আস্তে আস্তে তার খরচ বেড়ে যায়। এই কয়েক মাসের ভিতরে তিনি ভারতে যে ডাক্তার দেখিয়ে আনলেও আশানুরূপ কোনো সফলতা আসছিল না। তবে মেয়ে রাত হলেই হাসতো। প্রায় সময় তিনি তারা দেখতেন যে কার দিকে যেন আঙ্গুল দিয়ে ইশারা করতো, হাসতো, ইশারা করে চলে যেত। বলতো যদি জিজ্ঞেস করা হতো তুই কার দিকে তাকিয়ে আছিস, তখন সে চারিদিকে ইশারা করতো ছোট বাচ্চাদের মতো। কয়েকবার কোলে তিনি এরকম দেখেছেন যে কাকে জানি কোলে নিচ্ছেন, কিন্তু কেউ উঠছে না, কেউ ওই জায়গায় কোনো কিছুই নাই। আর তাদের বাড়িতে লাস্ট কয়েকদিন যাবত এরকম যে সারা রাত তারা সবাই সজাগ থাকতেন এবং দেখতেন যে ওই মেয়েটা কি করে। প্রায় সময় তার মা তার সাথে ঘুমাতেন এবং তার মা নাকি কয়েকবার উঠে দেখেছেন যে তিনি বাসার জানালায় অপেক্ষা করছিলেন, এবং অপেক্ষা করছিলেন কার দিকে জানি। জানালার ভিতর থেকে গ্রিলের মাঝখান দিয়ে হাত ঢুকে এরকম আঙ্গুল দিয়ে ডাকতেন, ইশারা করে আসো 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 আসো। এই টেনশনে তার স্ত্রী স্ট্রোক করে, এবং এরকম কন্ডিশন তাদেরকে আসলে অনেক পোহাচ্ছিল। 2-3বার তিনি হাতের রক কেটেছে, কয়েকবার ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে। তো ঘটনাটা কি সেটা জানা দরকার। সেটা জানবার জন্য মেয়েটাকে সরাসরি রেফাত ভাই ডাকিয়েছে। এখন যেহেতু অবস্থা খারাপ আর আজব আজব স্বপ্ন দেখছে, প্লাস এই মেয়েটার বাবার ব্যবসায় চরম ক্ষতি, তো ওনাদের আবার ডক ইয়ার্ডের ব্যবসাও ছিল, সেটার অবস্থা গুরুতর। তো এই রেফাত ভাইয়ের আগে কয়েকজন কবিরাজকে দেখানো হয়েছিল, এবং এই কবিরাজগুলো কয়েকবার কিছু পানি পড়া দিয়েছিল এবং বলেছিল ধারালো জিনিসপত্র যেন বাসায় না রাখে এবং সেটা যেন সরিয়ে ফেলে, পারলে তাকে মেয়েটাকে একটা ঘরে বন্দি করা যায় কিনা, একটা ঘরের মধ্যে রাখা যায় কিনা। তো যাই হোক, রেফাত ভাই ঘটনা শুনে বলে এবং বলে যে ঠিক আছে, আমি কাল আসবো, কাল এসে আমি আপনার মেয়ের সাথে কথা বলবো। আমি আপনার মেয়ের সাথে কথা বলা অবস্থায় বুঝার চেষ্টা করবো যে ঘটনাটা কি, পরে আমি ওস্তাদের বিষয়টা জানাবো। তো তিনি পরের দিন ওস্তাদেরকে রাতের বেলা স্মরণ করেন এবং তার কাছে 4 জন ওস্তাদ আসে এবং বলেন যে ঘটনাটা আসলে কিভাবে ডিসক্রাইব করবো জানি না, তবে এই ঘটনাটা নিলে তোমার সাকসেস রেট
আসলে কমে যাবে। এই ঘটনাতে সম্পূর্ণ ওই মেয়েটা কেন্দ্রিক। দেখো ওই মেয়েটার সাথে কথা বলতে পারো কিনা এবং ওই মেয়েটার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো কিনা, কিভাবে সেভ করা যায়। তবে যেটা মনে হচ্ছে